আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে ইরানকে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এক নতুন মাত্রা যোগ করেছে। একদিকে পারস্য উপসাগরের মুখে অবস্থিত কৌশলগত জলপথে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা এবং নৌবাহিনী প্রথমবারের মতো সৈয়দ 3G নৌভিত্তিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে আবারও আলোচনায় এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সীমিত বা টোকেন সমৃদ্ধকরণ মেনে নেওয়ার সম্ভাবনা। একই সময় সামরিক বিকল্প টেবিলে রয়েছে এমন খবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই দুই ধারার সমান্তরাল অগ্রগতি ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শন এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সামরিক চাপ মধ্যপ্রাচ্যে এক জটিল কৌশলগত সমীকরণ তৈরি করছে, যার প্রভাব আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক কূটনীতির উপর দীর্ঘমেয়াদে পড়তে পারে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইরানের সামরিক মহড়া স্মার্ট কন্ট্রোল অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম সংবেদনশীল জলপথ হরমুজ প্রণালীতে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়, যা বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনায় বৃদ্ধি পেলেই এই জলপথে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে, এমনকি বিমা প্রিমিয়ামও বেড়েছে। সেই প্রেক্ষাপটে ইরানের নৌবাহিনীর এই মহড়া এবং সেখানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা নিছক প্রযুক্তিগত ঘটনা নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তা। ইরান তার নৌ সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা বলয়কে সমন্বিত করে এক আঞ্চলিক প্রতিরক্ষার ছাতা গড়ে তুলতে চাইছে। সায়েদ 3G মূলত স্থলভিত্তিক সায়েদ 3 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের নৌ সংস্করণ। ইরানি সূত্র অনুযায়ী এটির পাল্লা প্রায় 150 কিলোমিটার এবং এটি উলম্ব উৎক্ষেপণ সক্ষমতা বহন করে। স্থলভিত্তিক সায়েদ 3 ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালানো হয়েছিল 2016 সালের 28শে ডিসেম্বর, যার পাল্লা প্রায় 120 কিলোমিটার, দৈর্ঘ্য 6 মিটার এবং ওজন প্রায় 900 কিলোগ্রাম। নৌ সংস্করণে পাল্লা বৃদ্ধি এবং উলম্ব উৎক্ষেপণ প্রযুক্তির সংযোজন ইঙ্গিত দেয় যে ইরান তার নৌবহরকে বহুমাত্রিক হুমকি মোকাবেলায় প্রস্তুত করতে চাইছে, বিশেষত ড্রোন, ক্রুজ মিসাইল, যুদ্ধবিমান কিংবা নজরদারি বিমানের বিরুদ্ধে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে শহীদ সৈয়দ সিরাজি নামের জাহাজ থেকে, যা ইরানের শহীদ সোলাইমানি শ্রেণীর জাহাজগুলোর সঙ্গে সমন্বিতভাবে ব্যবহারের উপযোগী বলে দাবি করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে এই ব্যবস্থার মাধ্যমে নৌযানগুলোর জন্য একটি আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ছাতা গড়ে তোলা সম্ভব হবে। এর অর্থ হল পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজগুলো কেবল নিজেদের রক্ষা করবে না, বরং পারস্পরিক নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত প্রতিরক্ষা গড়ে তুলতে পারবে। এটি এরিয়া ডিফেন্স ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা উন্নত সামরিক শক্তিগুলো বহুদিন ধরেই ব্যবহার করে আসছে। এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, ইরান কেন এই সময় এমন সক্ষমতা প্রদর্শন করছে? এর উত্তর খুঁজতে গেলে ওয়াশিংটনের সাম্প্রতিক রাজনৈতিক বার্তার দিকে তাকাতে হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় শূন্য সমৃদ্ধকরণ অবস্থান ধরে রেখেছেন বলে জানানো হলেও একই সঙ্গে টোকেন বা প্রতীকী সমৃদ্ধকরণের প্রস্তাব বিবেচনায় নেয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস এমন একটি প্রস্তাব পর্যালোচনা করতে পারে যেখানে ইরান সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, তবে এমনভাবে যাতে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পথ খোলা না থাকে। এই টোকেন এনরিচমেন্ট ধারণাটি কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। ইরানের দৃষ্টিকোণ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার, যা শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্য প্রয়োজনীয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের শঙ্কা, সমৃদ্ধকরণের অবকাঠামো বজায় থাকলে তা দ্রুত অস্ত্রমানের ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব হতে পারে। অতীতে 2015 সালের যৌথ সমগ্র কর্মপরিকল্পনা বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এই দ্বন্দ্বের একটি ভারসাম্যপূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করেছিল। তবে 2018 সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি নতুন করে অস্থিতিশীল হয়।
বর্তমান প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তেহরান একটি প্রস্তাব চূড়ান্ত করেছে যাতে রাজনৈতিক অঙ্গীকার এবং কারিগরি নিশ্চয়তা থাকবে, যাতে প্রমাণ হয় ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল একটি বেসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ। এটি মূলত আন্তর্জাতিক আস্থা পুনর্গঠনের প্রচেষ্টা। কিন্তু একই সময়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত আরেকটি তথ্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে নাকি সামরিক বিকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং তার পুত্র মুজতবা খামেনির নামও এসেছে। যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে, তবুও এমন তথ্য প্রকাশ নিজেই এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ। এই দুই ধারার সমান্তরাল অগ্রগতি, কূটনৈতিক নমনীয়তার ইঙ্গিত এবং সামরিক বিকল্পের আলোচ্যতা আন্তর্জাতিক রাজনীতিতে ডুয়াল ট্র্যাক কৌশল হিসেবে পরিচিত। অর্থাৎ একদিকে আলোচনার দরজা খোলা রাখা, অন্যদিকে সামরিক চাপ অব্যাহত রাখা। ইরানও একইভাবে সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে বার্তা দিচ্ছে যে চাপ প্রয়োগ করলে তারও প্রতিরোধের সক্ষমতা রয়েছে। সৈয়দ 3G পরীক্ষাকে তাই কেবল প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখা যথেষ্ট নয়, এটি এক প্রকার কৌশলগত সংকেত। প্রশ্ন হচ্ছে, এই আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাস্তবে কতটা কার্যকর? ইরানের প্রতিরক্ষা শিল্প গত 2 দশকে উল্লেখযোগ্য উন্নতি করেছে। নিষেধাজ্ঞার চাপে তারা দেশীয় প্রযুক্তি উন্নয়নে জোর দিয়েছে। রাডার, ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তিতে তারা আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে ইরানের প্রযুক্তি এখনও উন্নত ন্যাটো মানের তুলনায় পিছিয়ে। কিন্তু অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়েল A2AD কৌশলের ক্ষেত্রে ইরান পারস্য উপসাগরে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। দ্রুতগামী বোট, উপকূলভিত্তিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং এখন নৌভিত্তিক আকাশ প্রতিরক্ষা সব মিলিয়ে একটি স্তরভিত্তিক প্রতিরক্ষা কাঠামো তৈরি হচ্ছে। স্ট্রেইট অব হরমুজে যদি কোনো সামরিক সংঘাত শুরু হয়, তার প্রভাব শুধু আঞ্চলিক থাকবে না, বৈশ্বিক তেলের বাজারে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখা যাবে। জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাণিজ্যে ধাক্কা লাগবে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার 5ম নৌবহর মোতায়েন রেখেছে। আরব মিত্রদের ঘাঁটিও সক্রিয় রয়েছে। ফলে যে কোনো সংঘাত দ্রুত বহুপাক্ষিক রূপ নিতে পারে। ট্রাম্প প্রশাসনের টোকেন সমৃদ্ধকরণ বিবেচনার ইঙ্গিত রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটও এখানে বিবেচ্য। এদিকে কংগ্রেস ও রিপাবলিকান ঘরানার একটি অংশ কঠোর অবস্থান চায়, অন্যদিকে যুদ্ধবিরোধী জনমত ও অর্থনৈতিক বাস্তবতা বড় আকারের সামরিক অভিযানের ঝুঁকি সম্পর্কে সতর্ক। প্রেসিডেন্ট যদি এমন একটি চুক্তি আনতে পারেন যা তিনি কঠোর কিন্তু কার্যকর হিসেবে উপস্থাপন করতে পারেন, তবে তা রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে। তবে এই সমীকরণ অত্যন্ত সূক্ষ্ম। ইরান যদি মনে করে তাদের সার্বভৌম অধিকারে হস্তক্ষেপ হচ্ছে, তবে তারা আলোচনায় অনাগ্রহী হতে পারে। ইরানের পক্ষেও পরিস্থিতি সহজ নয়। দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা অর্থনীতিকে চাপে রেখেছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি জনমনে অসন্তোষ বাড়িয়েছে। একটি সমঝোতা হলে অর্থনৈতিক স্বস্তি আসতে পারে, কিন্তু একই সঙ্গে তারা আঞ্চলিক প্রভাব ও নিরাপত্তা নিয়ে আপোষ করতে চাইবে না। তাই সীমিত সমৃদ্ধকরণের প্রস্তাব তাদের জন্য একটি কৌশলগত মধ্যপথ হতে পারে, যেখানে তার প্রযুক্তিগত অবকাঠামো বজায় রাখবে, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মেনে নেবে। সামরিক বিকল্পের আলোচনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। কোনো রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনার কথা প্রকাশ পাওয়া মানে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি। যদিও বাস্তবে এমন পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আঞ্চলিক বিস্ফোরণ ডেকে আনতে পারে, তবুও এই ধরনের তথ্য ফাঁস নিজেই এক ধরনের চাপ প্রয়োগ। ইরান এর জবাবে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করেছে এবং প্রতীকীভাবে তারা দেখিয়েছে যে তারাও প্রস্তুত রয়েছে।
সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। একদিকে কূটনৈতিক জানালা খোলা, টোকেন সমৃদ্ধকরণ, লিখিত প্রস্তাব, কারিগরি নিশ্চয়তা, অন্যদিকে সামরিক বিকল্পের ছায়া, আঞ্চলিক বাহিনী মোতায়েন, সম্ভাব্য লক্ষ্যবস্তু তালিকা, মহড়া এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ইতিহাস দেখিয়েছে, যখন কূটনীতি ও সামরিক প্রস্তুতি একই সঙ্গে এগিয়ে যায় তখন ফলাফল নির্ভর করে পারস্পরিক আস্থার উপর। আস্থা না থাকলে ছোট ঘটনা থেকেও বড় সংঘাতের জন্ম নিতে পারে। ইরানের সায়াদ 3G পরীক্ষা তাই শুধু একটি সামরিক মহড়ার অংশ নয়, এটি বৃহত্তর রাজনৈতিক দাবা খেলার একটি চাল। যুক্তরাষ্ট্রের নীতিগত নমনীয়তার ইঙ্গিতও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং আলোচনার সম্ভাবনা যাচাই। সামনে কি হবে তা নির্ভর করবে তেহরান কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রস্তাব দেয়, ওয়াশিংটন কতটা বাস্তববাদী অবস্থান নেয় এবং আঞ্চলিক মিত্ররা কী ভূমিকা পালন করে তার উপর। তবে নিশ্চিতভাবেই বলা যায়, স্ট্রেইট অব হরমুজে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ধ্বনি এবং ওয়াশিংটনের নীতিগত আলোচনা দুটো একই কৌশলগত নাটকের অংশ, যার প্রভাব মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় প্রতিফলিত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।